ফ্যাসিবাদের পতন হলেও উত্তরণ হয়নি গণতন্ত্রের। বিএনপির শ্রমিক সমাবেশে নেতারা দেশের মানুষ ও রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করলে প্রতিরোধের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। পুলিশকে জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ বিশিষ্টজনদের। মামলা বাণিজ্য বন্ধের তাগিদ, শক্তি নয় নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি আইজিপির। এবং চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধস, মাটি চাপায় প্রাণ গেল 2 স্কুল ছাত্রের, আহত আরও 2 জন। দিনের পর দিন পাহাড় কাটার কারণেই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। মহান মে দিবসে নয়াপল্টনের শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তারা কোথায়, কার কাছে, কিভাবে তাদের সমস্যা সম্ভাবনা চিত্র তুলে ধরবে, কে তাদের প্রতিনিধি? রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। প্রিয় ভাই ও বোনেরা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 2023 সালে বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে। পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে। কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোন রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনায় পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়।
পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না, বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়। একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে, জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করে, তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। এবং এ কারণেই বলতে চাই, কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে, রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। প্রিয় ভাই বোনেরা, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয়, সরকারের পরিবর্তন ঘটে, এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি। তবে রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। প্রিয় দেশবাসী, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার উপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয়। প্রিয় দেশবাসী,
1971 সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 75 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, 2024-এর 5ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা। কি সেটি? সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান, কোন উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। 71-এর মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সকল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। কারণ অনৈক্য সুযোগ নিয়ে পরাজিত পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়, এই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গণতন্ত্রী কামী জনগণের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম শ্রমিক দলের সমাবেশে নয়াপল্টনে। মহান মে দিবসের আলোচনা সভায় বাংলা মোটরে কথা বলছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। যেটি আমাদের দল মত নির্বিশেষে রাষ্ট্রের জন্য যেন কল্যাণ হয়। শুধুমাত্র কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে, যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতরণীকে অবতীর্ণ হতে পারবো, এটার দিকে যেন আমরা মনোযোগী না হই, বরং যেই সংস্কার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট আমাদের দেয়া আছে। এই 24 গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, তারা যে কারণে হচ্ছে তাদের জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট রয়েছে, আমাদের এই সংস্কারগুলো যেন এই সুদূর প্রসারী এবং দলমত এবং পথের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণের জন্য হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেশ শ্রমিকদের হোক, জনমানুষের হোক, সবার হোক। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটরে। মালিক শ্রমিকের বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি তুলে এই অভিযোগ করেন তিনি। বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, সারা দেশে বর্তমানে 6 কোটি প্রাতিষ্ঠানিক শ্রমিক আছে যারা তাদের ন্যূনতম নাগরিক সুবিধা পায় না এবং এই সুবিধাগুলি দেওয়ার কথা বলে রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করে। ইসি আসলে কার ইসি, এই ইসি আসলে কি চায় এবং এই ইসি দ্বারা আদৌ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন, এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচন ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবে দলটি। সেক্রেটারি জেনারেল বলেছেন, সব কারখানায় ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া বন্ধ হবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে
মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের ভাগ্য বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সরকার শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় বলেও জানান ডক্টর ইউনূস। অভ্যুত্থানের মাধ্যমে মে দিবস নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে উল্লেখ করে মালিক শ্রমিকের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়, আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। পরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে বীর শহীদদের। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার। এ সময় তিনি মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব। শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মুখে সেই মলিনই থেকে যায়। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা। মে দিবসে সকাল থেকেই শ্রমিকদের বিভিন্ন সংগঠন রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে। স্লোগানে স্লোগানে শ্রম আইনের কঠোর বাস্তবায়ন চান তারা। আর ফেডারেশন নেতারা শ্রমিকদের দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দিবস আসে দিবস যায়, থেকে যায় শ্রমিকের দুঃখ বঞ্চনা। মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি বাড়িয়েছে, প্রেরণা জুগিয়েছে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। কিন্তু তাদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র, অধিকার যেমন এখন রয়েছে পিছিয়ে, তেমনি পিছিয়ে রয়েছে অনেক কাজের সামাজিক স্বীকৃতি। এমন বাস্তবতার মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে মে দিবসকে ঘিরে রাজধানীর মতিঝিল, পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার শ্রমিকরা র্যালি নিয়ে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ন্যূনতম মজুরি 30,000 টাকা করা, বয়স্ক শ্রমিকদের ভাতার আওতায় আনা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। ঈদের ছুটি নিয়ে বঞ্চিত হচ্ছি,
5 দিনের জায়গায় 3 দিন পাইতেছে, 3 দিনে হয় ঈদের ছুটি। এক দেশে দুই আইন তো আমরা মানি না, এক দেশে এক আইনে থাকতে হবে। সরকারি ছুটি 6 মাসে আমাদেরকে দিতে হবে। যার যার অবস্থা থেকে যারা সঠিক দায়িত্ব পালন করে, আমার মনে হয় অবশ্যই এই দেশে শ্রমিক মালিক ঐক্য করে আসলে একটি নতুন বাংলাদেশ করতে পারবো আমরা। কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করার দাবির সঙ্গে তাদের চাওয়া শ্রম আইনের কঠোর বাস্তবায়ন। মালিকদের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা চান শ্রমিক ফেডারেশনের নেতারা। বেতন ভাতাতে 3 মাস 4 মাস পর্যন্ত আটকে রাখে মালিক শ্রেণী। আমরা চাচ্ছি তাদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করা হোক। জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে এবং 9% যে ইনক্রিমেন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা এখনো কোনো কারখানায় কার্যকর হয়নি। হয়রানি মুক্ত কর্ম পরিবেশ, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা যায়। মালিকের ইচ্ছা মতো যখন যেটা করা দরকার সেটা করছে। শ্রমিকরা প্রতিবাদ করলে পুলিশের হয়রানি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন হয়রানি করা হচ্ছে। এদিকে রাজধানীর সায়দাবাদে স্লোগান আর বাদ্যযন্ত্র নিয়ে দিবস উদযাপনে সড়কে নামেন পরিবহন খাতের শ্রমিকরা। দাবি জানান প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার। পার্মানেন্ট চাকরিবিধির আইনের আওতায় আমাদের একটা কার্ড তৈরি করে দেওয়া। প্রত্যেকটা ড্রাইভারদেরকে যেন, হেল্পারদেরকে যেন 8 ঘন্টার ডিউটিতে মাসিক বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অন্যান্যরা যে সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্রে পায়, আমাদের দীর্ঘদিনের দাবি সেভাবে যেন আমাদেরও ন্যায্য অধিকার পাই। পরিবহন শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষে চাপিয়ে দেয়া বাড়তি ট্রিপের কারণেই অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল। বাহারি রঙের ফুলে প্রকৃতি সেজেছে নবসাজে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। পুলিশ ও জনগণের দূরত্ব কমাতে বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। আর সমসাময়িক প্রেক্ষাপটে পুলিশকে গণঅভ্যুত্থানের মামলা বাণিজ্য বন্ধের তাগিদ দেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজারবাগে পুলিশ সপ্তাহের সমাপনী দিনের আয়োজনে তারা এসব দাবি তুলে ধরেন। পরে পুলিশ প্রধান প্রতিশ্রুতি দেন, শক্তি নয় নৈতিকতা দিয়ে দায়িত্ব পালনে তার বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে 29 এপ্রিল শুরু হয় পুলিশ সপ্তাহ 2025। বৃহস্পতিবার শেষ দিনে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুলিশকে তারা কেমন দেখতে চান তুলে ধরেন সে বিষয়ে মতামত। গণ অভ্যুত্থানের মামলা বাণিজ্য বন্ধ সহ জানান বিভিন্ন দাবিও। থানা থেকে আমার অনেক মক্কের কাছে ফোন যায় যে অমুক নেতার কাছে তাকে এত টাকা দিলে আপনার নামটা কাটা যাবে। এটা খুবই সুনির্দিষ্ট একটা অভিযোগ, এটা তদন্ত করে আমার মনে হয় প্রতিটি থানায় ব্যবস্থা নেওয়া সম্ভব। ওটা চেঞ্জ করে দেন যেন অন্তত মানুষ মারা না যায়। শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন, জানান রাষ্ট্র যখন নিপীড়নের রাষ্ট্রে পরিণত হয় তখন পুলিশকেও জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়। তাই পুলিশকে রাষ্ট্রের নয় জনগণের ভাষা বুঝতে হবে। যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ, এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। পুলিশকে এইটুকু মনে রাখা দরকার, সামনে যাদের মিছিলের মধ্যে আছে তারা তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার। তার ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। সিভিল সোসাইটি বাংলাদেশে কিভাবে জঘন্যভাবে কাজ করছে এবং পুলিশকে সেই কাজে ব্যবহার করছে, জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। সো আমি এই বিষয়গুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ দরকার পুলিশের ক্ষেত্রে। এ সময় সাবেক পুলিশ প্রধানরা বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়ার পরেও তারা ব্যক্তি স্বার্থের জন্য দালালি এবং দুর্নীতিতে জড়ায়। তাই রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করলেও পুলিশ বাহিনীকেই আগে ঠিক হতে হবে। আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে 5 অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে। এটা বন্ধ হওয়া উচিত। ব্যক্তি স্বার্থে আমরা অনেক কাজে লিপ্ত হয়ে যাই। কোনো আমলে ফরিদপুরে বাড়ি হলে ঝামেলা, কোনো আমলে বগুড়ায় বাড়ি হলে ঝামেলা, এইগুলো হলে তো ল এনফোর্সমেন্ট হবে না। দিস ইজ ট্রাইবালিজম।
এবং অনেক অফিসাররা ভুগেছে। এ সময় পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, শক্তি নয় নৈতিকতাই বড় অস্ত্র। এই প্রতিশ্রুতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ হতে চায় তার বাহিনী। শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র। সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। ভবিষ্যতেও পুলিশের যে কোনো অনুষ্ঠানে সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অবসান হচ্ছে দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩১ জুলাই। কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা জটিলতা। ১৯,০০০ থেকে ১৬,০০০-এ নেমেছে ভিসা না পাওয়ার সংখ্যা। পরিচালকের আশা, খুব দ্রুতই এই সংকটের পুরোপুরি সমাধান হবে। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে 10টি ফ্লাইটে ৪,০০০-এরও বেশি যাত্রী সৌদি আরব যাচ্ছেন। তোয়াহা খান তামিমের রিপোর্ট। পবিত্র হজ পালনে কিছুক্ষণ পরই রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে, তাই নিজেকে ঝালাই করে নিচ্ছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। বাধ্যবাধকতা না থাকলেও দেশ থেকে যাত্রার আগেই সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম বেঁধেছেন অনেকে। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন যাত্রীরা। একটা স্বপ্ন ছিল যে কবে যাব হজে, সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করেছে। শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর ঘরে যাচ্ছি, এর চেয়ে বড় আর কি আছে। আর ব্যবস্থাপনাও ভালো। যেখানে মুসলমান আছে এবং আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছি, আমি সবার জন্য দোয়া চাইব। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সৌদি আরবের ভিসা অফিসের হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা। বুধবার ভিসা না পাওয়ার সংখ্যা ১৯,০০০-এরও বেশি থাকলেও বৃহস্পতিবার তা ১৬,০০০-এ নেমেছে। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে। এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি। খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ৪ অথবা ৫ জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে তালবিয়া পাঠের মধ্য দিয়ে কিন্তু এখানে যে আশকোনা হজ ক্যাম্প সেটা কিন্তু মুখরিত হচ্ছে হাজিদের পদচারণা। এখানে তারা এসে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। একের পর এক হজ ফ্লাইট কিন্তু ছেড়ে যাচ্ছে পবিত্র মক্কায় হজ পালনের উদ্দেশ্যে। তারা সৌদি আরব যাচ্ছেন এবং আজকে সকাল থেকে সারাদিনে মোট 10টি ফ্লাইটে ৪,০০০-এর মতো হাজিগণ সৌদি আরব যাবেন এবং মোট 11,০০০-এরও বেশি হাজিগণ এই 3 দিনে, আজকে তৃতীয় দিন, 3 দিনে কিন্তু পৌঁছেছেন সৌদি আরবে খুব শান্তিপূর্ণভাবেই, সুষ্ঠুভাবে। এবং এখানে হজযাত্রীদের সেবায় কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে হাবের পক্ষ থেকে এবং সরকারি ব্যবস্থাপনায়। এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে যে গত কয়েকদিন ধরে হাজিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যে যান্ত্রিক ত্রুটি বা জটিলতা ছিল সেটার কিন্তু নিরসন হওয়া শুরু হয়েছে। এখানে প্রায় 19,০০০-এর মতো হজযাত্রী যাদের ভিসা জটিলতা ছিল সেটা কিন্তু কমে এসেছে এবং প্রতিদিনই হাজিগণ খুব সুন্দরভাবে এখানে এসে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। এখানে এসে কিন্তু মুআল্লিমের মাধ্যমে দিক নির্দেশনা নিচ্ছেন এবং তারা এখানে সাদা যে 2টি কাপড়ের মাধ্যমে ইহরাম বেঁধে সব সুন্দরভাবেই নিয়মকানুন মেনে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে এখান থেকে এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটে চড়ে কিন্তু তারা যাচ্ছেন। এবং একটা বিষয় যে মোট যেই ৮৭,১০০ জন যেই যাত্রী এবার হজ করতে যাবেন সৌদি আরবে, এবং এবার কিন্তু শেষ ফ্লাইট যে প্রাক হজের যে ফ্লাইটগুলো ছেড়ে যাবে ৩১ মে পর্যন্ত, এবং হজ শেষ করে ফিরতি যে ফ্লাইটগুলো সেটা শুরু হবে 10 জুন থেকে কিন্তু ফিরতি ফ্লাইট শুরু হবে। এক্ষেত্রে এইখানে যে দিনগুলি আছে এর মধ্যে কিন্তু অনেকগুলি ফ্লাইট ছেড়ে যাবে একের পর এক। প্রতিদিনই ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এ পর্যন্ত
যারা যাচ্ছেন এখানে এসে সন্তোষ প্রকাশ করছেন, কারণ এখানে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে হজ এজেন্সিগুলো যারা হজযাত্রী পরিবহন করছেন তাদের দ্বারা কোনো ধরনের প্রতারিত হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা বেশ সতর্ক রয়েছেন এবং হাজিগণ এসে যাতে খুব সুন্দরভাবে এখানে দিক নির্দেশনা পায়, সেক্ষেত্রে এই মোয়াল্লেমের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবীগণ আছেন। এখানে স্কাউটের বাংলাদেশ স্কাউটের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি পুলিশ এবং হজের যে ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন তারা খুব সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং হাজিগণও খুব সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 স্কুল ছাত্রের, আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাহাড় কাটায় ধসের ঘটনা ঘটছে। স্কুল বন্ধ থাকায় সকালে চট্টগ্রামের আনোয়ারায় 2 বন্ধুদের সঙ্গে পাহাড় বেষ্টিত মাঠে খেলতে যায় 2 স্কুল শিক্ষার্থী রোহান ও মিসবা। রোদের তীব্রতার কারণে এক পর্যায়ে যায় তারা, তখনই পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় রোহান ও মিসবা। আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। কেলের জন্য আসছে তো সাইন নিচে দাঁড়াইছে, এখানে মাটির চাপা দিয়ে পড়ছে। তাড়াতাড়ি এসে দেখতেছি হ্যাঁ এই পাহাড় ওদের মাথার উপরে ধসে আছে। ওইখান থেকে 2 জন উদ্ধার করছি আর 4 জন উদ্ধার করছি, 4 জনের মধ্যে 2 জন মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাহাড় কাটার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। কেপিজেড কর্তৃপক্ষ বিভিন্নভাবে রাতের আধারে বা চুরি করে ওরা পাহাড় কেটে পাহাড় গোলার একটা মরণফাত করে গেছে এখানে। অবশ্যই কেপিজেড আছে, যে কেপিজেড যদি পাহাড় না কাটতো আজকে এত বড় একটা ঘটনা হতো না। কেপিজেড কর্তৃপক্ষের ভুলের কারণে নাই কোনো সিকিউরিটি, নাই কোনো এখানের সেফটি। নিহত রোহান ও মিসবা স্থানীয় বৈরাগী স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য আহত 2 জনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অতি বৃষ্টিতে সবসময় চট্টগ্রামে পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে, কিন্তু বৃষ্টি ছাড়াও আজকের যে পাহাড় ধসে 2 জন নিহত হলো, এজন্য স্থানীয়দের দাবি অপরিকল্পিত এবং অননুমোদিতভাবে পাহাড় কাটায় এই দুর্ঘটনা। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। নিরাপত্তা পরিষদ ঠেলে সাজালেন মোদি। 2 দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। অবশেষে অবসান হচ্ছে 3 দশকের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। বুধবার মধ্যরাতে ভোটের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। কয়েকদিনের আন্দোলনের পর বুধবার মধ্যরাতে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 12 মে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে 30 জুন। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। 16 থেকে 28 জুলাই পর্যন্ত চলবে প্রচার প্রচারণা। ষড়যন্ত্র কুটচাল যাতে এই নির্বাচনকে রুখে দিতে না পারে তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দীর্ঘ 10 ঘণ্টা বৈঠক শেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সময় সংবাদ, সাভার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে কুয়েটে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ডক্টর মোহাম্মদ হযরত আলীকে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য বলা হয়। দীর্ঘ 2 মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত 25 এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো ভিসিকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। দাবি আদায়ের নামে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স কার্নিভালে তিনি বলেন, অতীতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এ সময় কারিকুলামকে যুগোপযোগী করতে বিজ্ঞান শিক্ষাকে আরও প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি। 3 দিন ব্যাপী এই ফেস্টিভ্যালে রাজধানী সহ সারা দেশের 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্ট পরিদর্শন করেন উপদেষ্টা। আগে যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করত, রাষ্ট্র তখন তাদের ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। এখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেজন্য সকলেই মনে করছে এই সময়ই আমার দাবি আমার উপস্থাপন করতে হবে, এবং সেই কারণেই হয়তো কিছুটা মনে হয় যে একটা বিশৃঙ্খলা। এখানে আমরা এমন কোনো কিছু করব না যেখানে জনদুর্ভোগ হয়, এবং কোনো দাবি দাওয়াই সেটা হচ্ছে যে কখনোই একবারে নিরসন হয় না, পর্যায়ক্রমে আলাপ আলোচনার মধ্যে করতে হয়। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। জাল, নৌকা দিয়ে নদীতে জেলেরা ধরছেন মাছ। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। সূর্যের আলো ফোটার আগেই জাল নৌকা নিয়ে নদীতে জেলেরা। কেউ পানিতে ফেলছেন জাল, আবার কেউ জাল তুলছেন নৌকায়। এ চিত্র পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীর। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকেই মাছ ধরছেন জেলেরা। বৃহস্পতিবার ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেক জেলে। প্রথম দিন নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। 2 মাস অভিযান শেষ, গাঙে গেছি, আমাদের মাছ একটু কম। নদীতে যাওয়ার পরে যেরকম মাছ পাওয়ার আশা করছিলাম সেরকম কাঙ্ক্ষিতভাবে ওরকম মাছ জেলেরা পায়নি। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এদিকে একই চিত্র পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতেও। জীবিকার তাগিদে নৌকা জাল নিয়ে নদীতে জেলেরা নদী থেকে তুলে আনছেন ইলিশ সহ নানা প্রজাতির মাছ। জেলেদের জালে প্রচুর পরিমাণে বড় আকারের ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়বে প্রত্যাশা মৎস্য বিভাগের। ইলিশ সহ অন্যান্য সকল মাছ কিন্তু এই সময় তার প্রজনন, দৈহিক পরিবৃদ্ধি, আকার আয়তনে পরিবৃদ্ধি, মজুদ বৃদ্ধি, অর্থাৎ এক ইলিশ বাঁচলে সাথে সাথে অন্যান্য মৎস্য সম্পদও পরিবৃদ্ধি ঘটবে। পদ্মা ও মেঘনায় জাল নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। জালে ধরা পড়া ছোট বড় মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করছেন তারা। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। মে দিবসে শ্রদ্ধা আর সচেতনতার বার্তা নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসেছে ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম আর অবহেলার চিত্র উঠে এসেছে প্রতিটি ফ্রেমে। আয়োজন করেছে টেরাকোটা ক্রিয়েটিভস। মুখ ভর্তি ঘাম, চোখে ক্লান্তি, তবু থামেনি পথ চলা। শ্রমজীবী মানুষের এমন শত চেনা অচেনা গল্পই যেন উঠে এসেছে প্রতিটি ফ্রেমে। মে দিবসে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে টেরাকোটা ক্রিয়েটিভস। প্রদর্শনীর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে না গিয়ে টেরাকোটা বেছে নিয়েছে খোলা আকাশ আর কোলাহল ঘেরা সমতল, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন সাধারণ শ্রমজীবী মানুষ। গ্যালারি শুধু এলিট শ্রেণীর মানুষের জন্য, এবং সর্বসাধারণের প্রবেশ আসলে হয় না। একজন রিক্সাওয়ালা কখনোই লুঙ্গি পরে ভাববে না যে আমি গ্যালারিতে ঢুকতে পারবো, কিন্তু সবার জন্য যে আর্ট উন্মুক্ত হওয়া উচিত। প্রতিটি ছবি এক একটি জীবনের গল্প, নিরন্তর এ লড়াই, দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই। সুখ, দুঃখ, হাসি, আনন্দের মিশ্রণে জীবন সংগ্রাম এখানে সমান্তরাল। ভবিষ্যৎ স্মৃতির পটে তুলে রাখতে বিলুপ্ত প্রায় শিল্পকে ফ্রেমবন্দি করেন কেউ কেউ।
মৃৎশিল্পীরা আস্তে আস্তে কমে যাচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন অন্যান্য বিজনেসের সাথে বা অন্য প্রফেশনের সাথে যুক্ত হচ্ছে, তো তাদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল এবং আছে আমাদের সোসাইটিতে। কথার প্রসঙ্গে শ্রমিকের ন্যায্য মজুরি যথাসময়ে পরিশোধের আহ্বান জানান এই আলোকচিত্রী। শ্রমিকের মজুরি টাইমলি দিয়ে দেওয়া উচিত এবং তাদের যে জীবনযাত্রার মান সেটা যেন উন্নত করতে হয়, সেটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আলোকচিত্রীদের এমন আয়োজন আরও সুন্দর হতে পারে বলে মত আয়োজকদের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন নিজেদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিরাপত্তার দাবিতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে দক্ষিণ কোরিয়ায় শ্রমিকদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় স্মৃতিস্তম্ভ পার্কে হাজার হাজার শ্রমিকের মিছিলে অংশ নেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। কড়া নিরাপত্তার মধ্যে শ্রমিকেরা বিক্ষোভ করেন বিতর্কিত আউটসোর্সিং আইন ও কম মজুরির বিরুদ্ধে। শ্রমিক সংগঠনগুলো বলছে দেশে প্রায় 2 লাখ মানুষ শ্রমিক দিবসের মিছিলে অংশ নিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তো শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক ও কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচিত হয়েছেন। মে দিবস উপলক্ষে রাজপথে নামেন জাপানের বাসিন্দারাও। বৃহস্পতিবার টোকিওতে হাজার হাজার মানুষ একটি পার্কে জড়ো হয়ে পরে মিছিল করেন। ঢাকঢোল বাজিয়ে ও বানজাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। এটি একদিকে যেমন উৎসব, তেমনি শ্রমিক অধিকার নিয়ে বার্তা দেওয়ার একটি সুযোগ। আয়োজকেরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, বেতন বাড়ানো ও মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের দুর্দশার বিষয়টি তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইউনিয়নগুলোর ডাকা সমাবেশে ন্যায্য মজুরি, কাজের সময় ও ছাঁটাই রোধে শক্তিশালী আইন প্রণয়নের দাবি তোলেন শ্রমিকেরা। দক্ষিণ কোরিয়ায় মে দিবস বরাবরই শ্রমিক অসন্তোষের 12 মাসি সূচক হিসেবে বিবেচিত হয়। এবছরও কর্মসংস্থানের নিরাপত্তা ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ পায় সমাবেশে। ফিলিপিন্সের ম্যানিলায় শ্রমিক দিবসের মিছিলে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ন্যূনতম মজুরি বাড়ানো, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা ও দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি তোলে শ্রমিক সংগঠনগুলো। কাকুলি আক্তার, সময় সংবাদ। এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। 2 দেশের উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যেই উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 সাবেক পুলিশ কর্মকর্তা ও 1 জন সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফোন করে দুদেশের মধ্যকার সংকট মোকাবিলায় গুরুত্ব আরোপ করেন তিনি। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার কথাও বলেন মার্কো রুবিও।
এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম PTVর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গেল বাংলাদেশ এ দল। রঙিন পোশাকে আসন্ন ব্যস্ত শিডিউলকে সামনে রেখে নিজেদের প্রমাণে এই সিরিজকে ক্রিকেটাররা দেখছেন বড় মঞ্চ হিসেবে। দেশি কোচিং স্টাফদের কাছেও এই সিরিজ বিশেষ। এদিকে একই দিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরুর আগে 4 দিন বিশ্রামে কাটাবেন তারা। এ যেন তোমার হলো শুরু, আমার হলো সারা। জাতীয় দলের জিম্বাবুয়ে অ্যাসাইনমেন্ট শেষ, এ দলের নিউজিল্যান্ড পরীক্ষার অপেক্ষা। বিমানবন্দরে যখন সাইফ মোসাদ্দেকদের সিলেটে যাত্রা, ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ফিরলেন শান্ত মিরাজরা। 2026 আর 27 2 বছরের ব্যবধানে রঙিন পোশাকের 2টা বিশ্বকাপ। ব্যাকআপ ক্রিকেটারদের তাই প্রস্তুত করা চাই। তাই তো বাড়ছে এ দলের ব্যস্ততা। 5 মে লাক্কাতুরায় কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে 4 সেশনের অনুশীলন শুরু। অবশ্য নামে এ দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন ন্যাশনাল টিমে। তাই তো কারো কাছে ফিরে আসার চ্যালেঞ্জ, কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার। এই টিম তো আসলে ন্যাশনাল টিমের আগের ধাপ, সো চেষ্টা থাকবে ভালো কিছু করার। আর অবশ্যই এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, তো সুযোগ পাইলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রাজদিনদের জন্য এই কাজটা অবশ্য আরো কঠিন করে তুলবে ব্ল্যাক ক্যাপরা, কারণ নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডের 9 জনই খেলেছেন দেশটির জাতীয় দলে। অবশ্যই সহজ হবে না, ভালো একটা সিরিজ হবে ইনশাল্লাহ আশা করি। এই টিমে যারা আছে তারা ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেছে, তাও ফর্মের জন্য তারা আবার এই টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে পারবে। 2 দিন আগে সাগরিকা টেস্ট শেষ হওয়ায় ব্যস্ত সূচি শুরুর আগে কিছুটা বিশ্রাম মিলবে জাতীয় দলের। পাকিস্তান আর ইউএর বিপক্ষে T20 সিরিজের জন্য 5 মে থেকে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটের বিবেচনায় থাকা তাইজুল মুমিনুলদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজ আগ পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের রাজধানীর প্রকৃতিতে নবসাজ। ইট কাঠের রুক্ষ নগরীতে ফুটেছে বর্ণিল ফুল। গনগনে রোদ্দুরে নাগরিক চোখ ও মনে দিচ্ছে প্রশান্তির পরশ। ফুলেল ভালোবাসার আবেশ ফ্রেমবন্দি করেন অনেকে। অনুপ দত্ত এবং মোবারক হোসেন শুভর ক্যামেরায় উম্মে হানির প্রতিবেদন। ঋতুর পালা বদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু, রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। এই সময়টাতে এত ফুল ফোটে, খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না। শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল। তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দে সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকেই সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা।
উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বিদেশি নয়। দেশের মানুষের স্বার্থ নিশ্চিতের আহ্বান বিএনপির। দেশের মানুষকে পাশ কাটিয়ে কিছু করলে প্রতিরোধের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। এবং নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।